আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের অন্যতম বড় উৎসব ঈদুল আজহার পূর্ণ ইতিহাস, এটি কিভাবে শুরু হয়েছিল, কেন মুসলমানরা এই দিনটি পালন করেন, বিশ্বের বিভিন্ন দেশে এটি কিভাবে উদযাপিত হয় এবং সবচেয়ে আকর্ষণীয় যে প্রশ্নটা অনেকের মনেই আসে, কোরবানির পর মাংস কেন নড়ে ওঠে, তার পেছনে বিজ্ঞান কি বলে। তাহলে শুরু করা যাক। ইসলামে দুটি প্রধান উৎসব রয়েছে। প্রথমটি হলো ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। আরবি আজহা বা আধা শব্দের অর্থ হলো উৎসর্গ করা বা কোরবানি দেওয়া। এই কারণেই এই উৎসবকে অনেক জায়গায় কোরবানির ঈদও বলা হয়। ইসলামী ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের দশম দিনে এই উৎসব শুরু হয় এবং পরবর্তী ৩ দিন পর্যন্ত চলতে থাকে। ঈদুল ফিতর হল পবিত্র রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসা আনন্দের উৎসব। আরবি ফিতর শব্দের অর্থ রোজা ভাঙা বা উপবাস শেষ করা। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরি সালে অর্থাৎ আনুমানিক ৬২৪ খ্রিস্টাব্দে প্রথমবার ঈদুল ফিতর উদযাপন করেছিলেন। তার আগে আরব সমাজে দুটি বার্ষিক উৎসব প্রচলিত ছিল, কিন্তু মহানবী সেগুলোর পরিবর্তে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে মুসলমানদের প্রধান উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করেন। ঈদুল ফিতরের মূল তাৎপর্য হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ সারা মাস রোজা রাখার শক্তি ও ধৈর্য একমাত্র আল্লাহই দিয়ে থাকেন। এই দিনে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন, একে অপরকে শুভেচ্ছা জানান এবং দরিদ্রদের মধ্যে জাকাতুল ফিতর বা ফিতরা বিতরণ করেন। রমজান মাসে মুসলমানরা শুধু না খেয়েই থাকেন না, বরং মিথ্যা বলা, খারাপ কাজ করা এবং মন্দ চিন্তা থেকেও সম্পূর্ণ বিরত থাকেন। পুরো মাস আত্মশুদ্ধির পর ঈদের দিন যখন আসে, সেটা হয় একটা বিজয়ের আনন্দ। ধনী গরিব সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন এবং ফিতরা বিতরণের মাধ্যমে নিশ্চিত করা হয় যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরাও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। ইসলামের প্রসারের সঙ্গে সঙ্গে ঈদুল ফিতরও ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি কোণে। আরব উপদ্বীপ থেকে শুরু করে পারস্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকা পর্যন্ত ইসলাম যেখানেই পৌঁছেছে সেখানেই ঈদ উদযাপনের রেওয়াজ গড়ে উঠেছে। এখন আসা যাক ঈদুল আজহার মূল প্রসঙ্গে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে প্রায় ২.৫ মাসের ব্যবধান থাকে। ঈদুল ফিতরের আনন্দের ঢেউ যখন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, তখন জিলহজ মাসের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয় ঈদুল আজহার প্রস্তুতি, পশু কেনা, কোরবানির পরিকল্পনা এবং হজের মৌসুম। ঈদুল আজহার উৎপত্তি বা শুরু হয়েছে নবী ইব্রাহিম আলাইহিসসালামের একটি মহান ঘটনাকে কেন্দ্র করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় হলেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, যিনি বার্ধক্যে দীর্ঘ প্রার্থনার পর জন্ম নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে এই আদেশের কথা জানালেন। ইসমাইল আলাইহিসসালাম কোনো দ্বিধা না করে বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। এই কথাটি আল কোরআনের সূরা আস-সাফফাতে উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শয়তান বিভিন্নভাবে তাকে এবং তার পরিবারকে প্রলোভন দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করে শয়তানকে দূরে সরিয়ে দেন। এই ঘটনার স্মরণেই আজও হজের সময় মিনার জামারায় পাথর নিক্ষেপ করার রীতি পালন করা হয়। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে সম্পূর্ণ প্রস্তুত হলেন এবং পুত্রকে কোরবানি দিতে উদ্যত হলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটি কোরবানি হলো। আল্লাহ জানালেন, ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটিই হলো ঈদুল আজহার মূল ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভিত্তি। ইহুদি ও খ্রিস্টান ধর্মের বর্ণনায় কোরবানির জন্য মনোনীত পুত্র হিসেবে হযরত ইসহাক আলাইহিসসালামের নাম এসেছে। তবে ইসলামী ঐতিহ্যে অধিকাংশ আলেমের মতে এই ঘটনাটি হযরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে ঘটেছিল। এই মহান ঘটনার পর থেকেই মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসের ১০ম তারিখে পশু কোরবানি করে থাকেন। ঈদুল আজহার এই উৎসব শুধু আনন্দের নয়, এটি ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার প্রতীক। ঈদুল আজহার মূল ৩টি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং ত্যাগের মনোভাব প্রকাশ করা। দ্বিতীয়ত, হাজিদের হজ সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে তা উদযাপন করা। তৃতীয়ত, কোরবানির মাংস ৩ ভাগে ভাগ করে নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী মানুষদের মধ্যে বিতরণ করে সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করা। ঈদুল আজহার সময়টা সরাসরি হজের মৌসুমের সঙ্গে যুক্ত। জিলহজের ৯ম দিনে হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হন। এই দিনটিকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে ধরা হয়। ১০ম দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে হাজিরা মিনার ময়দানে পশু কোরবানি করেন। একই সময়ে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান যারা হজে যাননি তারাও নিজ নিজ দেশে পশু কোরবানি করেন।
এটি পৃথিবীর অন্যতম বড় ধর্মীয় ঐক্যের মুহূর্ত। বিশ্বের প্রায় ১৯০টিরও বেশি দেশে মুসলমান জনগোষ্ঠী বাস করেন এবং প্রতিটি দেশেই ঈদুল আজহা পালিত হয়। তবে প্রতিটি দেশের উদযাপনে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া থাকে, যা ঈদকে একটি বৈচিত্র্যময় বৈশ্বিক উৎসবে পরিণত করেছে। ইসলামের জন্মভূমি হিসেবে সৌদি আরবে ঈদুল আজহা বিশেষ মর্যাদা বহন করে। মক্কা ও মদিনায় লাখো মানুষ ঈদের নামাজে একত্রিত হন। সরকারিভাবে প্রায় ১০ দিনের ছুটি থাকে। পরিবারগুলো একসঙ্গে খাবার খায়, বড়রা ছোটদের উপহার দেন এবং আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া হয়। ঐতিহ্যবাহী আরবি খাবার, ভাত ও মাংসের মিশেলে তৈরি বিশেষ পদ কাবসা ঈদের খাবার টেবিলে প্রধান স্থান পায়। বাংলাদেশে ঈদুল আজহা কোরবানির ঈদ নামে সবচেয়ে বেশি পরিচিত। ঈদের আগে থেকেই পশুর হাটে মানুষের ভিড় জমে ওঠে। গরু, ছাগল, ভেড়া, উট এবং দুম্বা কোরবানির জন্য কেনা হয়। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রতি বছর লাখো মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়েন, যা দেখতে সত্যিই অসাধারণ। বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার বিশেষ একটি দিক হল এখানে ঈদের দিনে কেতুপাত, পাতায় মোড়া ভাতের বিশেষ পদ এবং রেন্দাং, মশলাদার মাংসের পদ রান্না করা হয়। পশ্চিম আফ্রিকায়, বিশেষত নাইজেরিয়া ও সেনেগালে ঈদুল আজহাকে তাবাস্কি নামে ডাকা হয়। এখানে মাংস রান্না করে পুরো পাড়ার মানুষকে খাওয়ানোর রীতি আছে। মরক্কোতে ঈদের বিশেষ পদ হল তেজিন, মাটির পাত্রে ধীরে রান্না করা মাংসের পদ। কাজাখস্তানে ঈদকে বলা হয় কুরবান আইত এবং সেখানে ঘোড়ার মাংস কোরবানির পশু হিসেবে ব্যবহার করা হয়। বসনিয়া ও আলবেনিয়ায় কুরবান বাইরাম নামে পরিচিত এই উৎসব। আফগানিস্তানে দারি ভাষায় বলা হয় ঈদে কুরবান এবং পশতো ভাষায় বলা হয় লয় আখতার, যার অর্থ বড় ঈদ। তুরস্কে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাইরামি। এখানে ঈদের দিনে পরিবারের বড়দের হাতে চুম্বন করার রীতি আছে এবং বিনিময়ে ছোটরা উপহার পায়। পুরো শহর আলোকসজ্জায় সেজে ওঠে এবং উৎসবের আমেজে মেতে থাকে। পাকিস্তান ও ভারতে ঈদুল আজহা বকরিদ নামে পরিচিত। এই অঞ্চলে ঈদের দিনে বিরিয়ানি, নেহারি ও হালিম রান্না করার দীর্ঘ ঐতিহ্য আছে। ভারতে মুসলমান সংখ্যায় কম হলেও তারা আন্তরিকভাবে ঈদ উদযাপন করেন এবং অনেক জায়গায় হিন্দু মুসলমান মিলেমিশে উৎসবে অংশ নেন। এবার আসা যাক এই ভিডিওর সবচেয়ে কৌতূহলী প্রশ্নের উত্তরে। যারা কোরবানির সময় উপস্থিত থাকেন তারা প্রায়ই একটি অদ্ভুত দৃশ্য দেখেন। পশু জবাই করার পর, এমনকি বেশ কিছু সময় পরেও, মাংসের টুকরো বা পায়ের অংশ কাঁপতে থাকে। হাত লাগালে মাংস সরে যায়, পায়ের পেশি হঠাৎ সংকুচিত হয়। এই দৃশ্য দেখে অনেকে ভয় পান। অনেকের মনে প্রশ্ন জাগে, পশুটা কি এখনো বেঁচে আছে? এটা কি যন্ত্রণার কোনো লক্ষণ? উত্তর হলো না, এটা সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ঘটনা। এটা জীবনের কোনো চিহ্ন নয়, বরং এটা হলো মৃত্যুর পরবর্তী শেষ জৈবিক প্রতিক্রিয়া। মৃত্যু নিয়ে মানুষের মনে স্বাভাবিকভাবেই একটা ভয় কাজ করে। আমরা জানি যে মৃত কিছু নড়ে না, তাই যখন মৃত পশুর মাংস নড়তে দেখা যায় তখন আমাদের মস্তিষ্ক সেটাকে জীবনের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করে। এই ভুল বোঝাবুঝিটাই মানুষের মনে ভয় তৈরি করে। কিন্তু বিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জবাইয়ের সাথে সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো থেমে যায় এবং পশুর সচেতনতা শেষ হয়ে যায়। কিন্তু শরীরের পেশি ও স্নায়ু তখনও কিছু সময়ের জন্য সক্রিয় থাকতে পারে এবং সেটাই আমরা বাইরে থেকে দেখতে পাই। মস্তিষ্ক হলো শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, কিন্তু শরীরের প্রতিটি স্নায়ু বা নার্ভ কেবল মস্তিষ্কের সঙ্গেই যুক্ত নয়। অনেক স্নায়ু মেরুদণ্ড থেকে সরাসরি পেশিতে সংকেত পাঠাতে পারে। মস্তিষ্ক বন্ধ হয়ে গেলেও এই স্থানীয় স্নায়ুগুলোতে কিছু বৈদ্যুতিক শক্তি সঞ্চিত থাকে। বিজ্ঞানের ভাষায় স্নায়ুপ্রান্তে রাসায়নিক শক্তি জমা থাকে। মৃত্যুর পর এই শক্তি ধীরে ধীরে মুক্তি পায় এবং পেশিতে সংকোচন ঘটায়। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রেসিডুয়াল নার্ভ অ্যাক্টিভিটি বা অবশিষ্ট স্নায়ু কার্যকলাপ। এর মানে হলো মৃত্যুর পরেও কিছু সময়ের জন্য স্নায়ুকোষে বৈদ্যুতিক ও রাসায়নিক প্রতিক্রিয়া চলতে থাকে। মূলত স্নায়ুপ্রান্তে অ্যাসিটাইল কোলিন নামের একটি রাসায়নিক পদার্থ সঞ্চিত থাকে। এই রাসায়নিকটি পেশিতে সংকোচনের সংকেত পাঠানোর কাজ করে। মৃত্যুর পর ধীরে ধীরে এই রাসায়নিক মুক্তি পেতে থাকে এবং কিছু পেশিতে প্রতিক্রিয়া তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটাই হলো রেসিডুয়াল নার্ভ অ্যাক্টিভিটি। মৃত্যুর ঠিক পরপরই শরীরের পেশিগুলো সম্পূর্ণ শিথিল হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় প্রাথমিক পেশি শিথিলতা। কিন্তু এরপরেই কিছু পেশিতে একটি স্বল্পমেয়াদী টান বা সংকোচন শুরু হতে পারে। এটি হয় কারণ স্নায়ুপ্রান্ত থেকে মুক্তি পাওয়া রাসায়নিক পদার্থ পেশির কোষে প্রবেশ করে এবং পেশির ভেতরে থাকা অ্যাক্টিন ও মায়োসিন নামের দুটো প্রোটিন একসঙ্গে সংযুক্ত হয়ে পড়ে। এই সংযুক্তিই হলো পেশির সংকোচনের কারণ, আর এই সংকোচনের ফলেই আমরা দেখতে পাই মাংস নড়ছে বা কাঁপছে। এখন বোঝা যাক এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেটের ভূমিকা। এটিপি হলো শরীরের কোষের মূল শক্তিবাহক।
জীবিত অবস্থায় এটিপি পেশির সংকোচন ও শিথিলতা দুটোই নিয়ন্ত্রণ করে। পেশি সংকুচিত হতেও এটিপি লাগে, আবার পেশি শিথিল হতেও এটিপি দরকার। মৃত্যুর পর শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেলে নতুন এটিপি তৈরি হওয়া থেমে যায়, কিন্তু কোষের মধ্যে যে সামান্য এটিপি এবং গ্লাইকোজেন, যা হলো শর্করার একটি মজুত রূপ, সঞ্চিত ছিল, সেগুলো দিয়ে কিছু সময় পেশির কার্যকলাপ চলতে থাকে। এই সঞ্চিত শক্তি শেষ হয়ে গেলে পেশি সম্পূর্ণভাবে শক্ত হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলে রাইগোর মোর্টিস। রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া হল শরীরের এমন একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যা মস্তিষ্কের নির্দেশ ছাড়াই ঘটে। উদাহরণ হিসেবে ধরুন, কেউ যদি হঠাৎ গরম কিছুতে হাত লাগান, হাত সরে যায় মস্তিষ্কে সংকেত পৌঁছানোর আগেই, কারণ মেরুদণ্ড সরাসরি পেশিতে সংকেত পাঠিয়ে দেয়। মস্তিষ্ক বিষয়টা পরে জানতে পারে। মৃত্যুর পরেও মেরুদণ্ডের স্নায়ু কিছু সময়ের জন্য এই ধরনের স্বয়ংক্রিয় সংকেত পাঠাতে পারে, বিশেষত যদি পেশিতে কোনো যান্ত্রিক চাপ দেওয়া হয়। কোরবানির সময় মাংস কাটা, তোলা বা সরানোর সময় এই চাপ পড়ে এবং ফলে পেশি নড়ে ওঠে। এটি রিফ্লেক্স অ্যাকশনের মতোই একটি প্রক্রিয়া, শুধু পার্থক্য হলো এখানে মস্তিষ্ক একেবারেই নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, মস্তিষ্কের মৃত্যু এবং পেশির নড়াচড়া কি একই জিনিস? না, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। মস্তিষ্ক মরে গেলে সচেতনতা, ব্যথার অনুভূতি এবং জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, কিন্তু শরীরের পেশি এবং কিছু কোষ মস্তিষ্ক থেকে স্বাধীনভাবে কিছু সময় সক্রিয় থাকতে পারে। এর একটি পরিচিত উদাহরণ হল লাজারাস সাইন। এটি এমন একটি ঘটনা যেখানে মস্তিষ্ক মৃত রোগীর হাত আপনি বুকের উপর উঠে আসতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এটি পরিচিত এবং এটি মেরুদণ্ডের স্বয়ংক্রিয় প্রতিবর্ত ক্রিয়ার ফল, জীবনের কোনো লক্ষণ নয়। সহজভাবে বলতে গেলে মস্তিষ্কের মৃত্যু মানে সব কার্যক্রম একসঙ্গে তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়া নয়। শরীরের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন গতিতে থামে। হৃৎপিণ্ড বন্ধ হলেই শরীরের সব কার্যক্রম একসঙ্গে থামে না। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার পর রক্ত সঞ্চালন থেমে যায়, ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়। মস্তিষ্ক মাত্র 4 থেকে 6 মিনিটের মধ্যে অক্সিজেনের অভাবে কার্যকারিতা হারায়। কিন্তু পেশি কোষ, বিশেষত কঙ্কালের পেশি কোষের ভেতরে সঞ্চিত গ্লাইকোজেন ও এটিপি ব্যবহার করে কিছু সময় আরও কার্যকর থাকতে পারে এবং বাইরের উদ্দীপনায় সাড়া দিতে পারে। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার পর প্রথম কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে এই পেশি কার্যকলাপ দেখা যায় এবং তারপর ধীরে ধীরে সব থেমে যায়। জীবনের জন্য দরকার সচেতনতা, অনুভূতি এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সক্রিয়তা। জবাইয়ের পর মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে গেলে সচেতনতা শূন্যে নেমে আসে। ব্যথা অনুভব করার কোনো সুযোগই থাকে না, যা তাই মাংস নড়লেও এটা জীবনের প্রমাণ নয়। এটা কেবল কোষের ভেতরে থাকা শেষ রাসায়নিক শক্তির মুক্তি। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। একটি ব্যাটারি চালিত খেলনা গাড়ি যখন বন্ধ হয়ে যায়, তখনও যদি চাকায় হাত লাগানো হয়, কিছুটা সময় সেটা নড়তে পারে। তার মানে কি গাড়িটা চালু আছে? না। ঠিক একইভাবে মৃত পশুর মাংস নড়লেও পশুটি জীবিত নয়। বিজ্ঞান এই বিষয়টাকে পোস্টমর্টম এক্সাইটেবিলিটি অফ স্কেলেটাল মাসল বা মৃত্যু পরবর্তী পেশির উদ্দীপনা ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করে। গবেষণায় দেখা গেছে যে কঙ্কালের পেশি মস্তিষ্কের মৃত্যুর পরেও কোষে গ্লাইকোজেন ও এটিপি থাকা পর্যন্ত সাড়া দেওয়ার ক্ষমতা রাখে। এই সাড়া দেওয়ার ক্ষমতা মৃত্যুর পরের তাপমাত্রা এবং পশুর পেশির গ্লাইকোজেন মজুতের পরিমাণের উপর নির্ভর করে। কোরবানির পশুর ক্ষেত্রে এই ঘটনাটা বিশেষভাবে চোখে পড়ে, কারণ তাজা মাংস কাটার সময় যান্ত্রিক উদ্দীপনা পায় এবং তখনই স্নায়ু থেকে অবশিষ্ট সংকেত পেশিতে সাড়া জাগায়। এখন কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকে মনে করেন কোরবানির মাংস নড়লে মানে পশু এখনো বেঁচে আছে, কিন্তু সত্যটা হলো এটা হলো বায়োলজিক্যাল রেসিডুয়াল অ্যাক্টিভিটি, সম্পূর্ণ স্বাভাবিক এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য একটি ঘটনা। অনেকে মনে করেন নড়াচড়া মানে পশু এখনো যন্ত্রণা পাচ্ছে, কিন্তু সত্যটা হলো সচেতনতা শেষ হয়ে যাওয়ার পর ব্যথা অনুভব করার কোনো উপায়ই থাকে না। অনেকে মনে করেন মস্তিষ্ক বন্ধ হলেই সব বন্ধ হয়, কিন্তু সত্যটা হলো মস্তিষ্ক বন্ধ হওয়া এবং প্রতিটি কোষ বা পেশি বন্ধ হওয়া ভিন্ন ভিন্ন সময়ে ঘটে। আর কেউ কেউ মনে করেন এটা অতি প্রাকৃত কিছু, কিন্তু সত্যটা হলো এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মত একটি ঘটনা। এবার বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক নিয়ে কিছু বলা যাক। বিজ্ঞান নিজে থেকে কোনো ধর্মীয় আচারকে সঠিক বা ভুল বলে না। বিজ্ঞান কেবল বলে কি হচ্ছে এবং কেন হচ্ছে। কোরবানির বিষয়ের 3টি গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথমত, খাদ্য শৃঙ্খলের কথা। মানুষ সর্বভোগ প্রাণী। পুরো মানব ইতিহাস জুড়ে মানুষ উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের খাদ্য গ্রহণ করে আসছে। প্রাণী জবাই মানুষের খাদ্য ব্যবস্থার একটি স্বাভাবিক অংশ।
দ্বিতীয়ত, পুষ্টির কথা। মাংসে থাকে উচ্চমানের প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি12। এই উপাদানগুলো মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয়ত, প্রাণী কল্যাণের কথা। আধুনিক বিজ্ঞান বলছে পশুকে দ্রুত ও কম যন্ত্রণায় জবাই করলে তার কষ্ট অনেক কম হয়। হালাল পদ্ধতিতে জবাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট স্থানে আঘাত করা হয়, যাতে রক্তচাপ দ্রুত কমে এবং পশুর সচেতনতা যত দ্রুত সম্ভব শেষ হয়ে যায়। এটা লক্ষণীয় যে আধুনিক গবেষণায় দেখা গেছে সঠিকভাবে সম্পন্ন হালাল জবাইয়ে পশু দ্রুত জ্ঞান হারায়, যা মানবিক জবাই পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মৃত্যুর পরে পেশির নড়াচড়ার বিষয়টা আমাদের একটু দার্শনিকভাবেও ভাবতে বাধ্য করে। জীবন এবং মৃত্যুর মধ্যে একটি সুস্পষ্ট রেখা আছে, কিন্তু সেই রেখাটা আসলে ততটা তীক্ষ্ণ নয় যতটা আমরা ভাবি। মৃত্যু মানে শুধু একটা মুহূর্ত নয়, এটা একটি ধীর প্রক্রিয়া। শেষ নিঃশ্বাসের পরেও শরীরের কোষগুলো কিছুটা সময় তাদের কাজ করে যায়। স্নায়ু তার শেষ সংকেত পাঠায়, পেশি শেষবারের মতো সাড়া দেয়। এটা যেন জীবনের একটি শেষ গান। যেমন কোনো বাদ্যযন্ত্রের তার কেটে গেলেও সেই শব্দ কিছুক্ষণ বাতাসে ভেসে থাকে, ঠিক তেমনই বিজ্ঞান এই ব্যাপারটাকে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। মৃত্যুর পর পেশির এই নড়াচড়া আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা জটিল এবং কতটা সুনির্দিষ্টভাবে কাজ করে। প্রতিটি কোষ, প্রতিটি স্নায়ু, প্রতিটি পেশি, এরা প্রত্যেকে নিজের মতো করে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যায়। কোরবানির মাংসের নড়াচড়া দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা ভয়ের নয়, এটা বিস্ময়ের। প্রতিটি কোষ, প্রতিটি পেশি যেন বলছে, আমি ছিলাম, আমি কাজ করেছিলাম, এবং এখন আমি বিদায় নিচ্ছি। তাহলে সব মিলিয়ে বলা যায়, বিজ্ঞানের দৃষ্টিতে কোরবানির মাংস নড়ে ওঠার কারণ হলো মৃত্যুর পরেও কিছু সময় স্নায়ুপ্রান্তে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে এবং তা মুক্তি পেলে পেশিতে সংকোচন হয়। এটাকেই বলা হয় রেজিডুয়াল নার্ভ অ্যাক্টিভিটি। কোষের ভেতরে এটিপি ও গ্লাইকোজেন শেষ না হওয়া পর্যন্ত পেশি এই সাড়া দেওয়ার ক্ষমতা রাখে। মস্তিষ্ক বন্ধ হলেই পেশির কার্যকলাপ একসঙ্গে বন্ধ হয় না। এই পুরো ঘটনাটা সম্পূর্ণ স্বাভাবিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ধর্মীয় দৃষ্টিতে কোরবানি হলো ত্যাগ ও আনুগত্যের প্রতীক। নৈতিক দৃষ্টিতে পশুর কষ্ট কমানোই মূল লক্ষ্য হওয়া উচিত, আর বৈজ্ঞানিক দৃষ্টিতে মাংসের নড়াচড়া কোনো রহস্য নয়। যখন কোরবানির পর মাংস কাঁপতে দেখবেন, মনে রাখবেন এটা ভয়ের নয়, এটা বিজ্ঞান। এটা হলো প্রকৃতির সেই শেষ মুহূর্ত যেখানে একটি জীবের শরীর তার অস্তিত্বের শেষ চিহ্ন রেখে যায়। এটাই জীবনের শেষ প্রতিক্রিয়া, আর এই শেষ প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতি ও বিজ্ঞানের এক অসাধারণ সত্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি এই তথ্যগুলো আপনার কাজে এসে থাকে বা নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, নিচে কমেন্টে জানান আপনার মতামত কি, আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।